এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আজকেও আমাদের আলোচনার বিষয় থাকবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং পার্শ্ববর্তী দেশ ভারত সহ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক। আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশের সহযোগী সম্পাদক, কলামিস্ট এবং গণমাধ্যম কর্মী আলফা জানাম আপনাকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি রেজাউল করিম রনি, তিনি জবানের সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমি আলফা জানাম রেজাউল করিম রনিকে দিয়ে শুরু করতে চাই। রেজাউল করিম রনি আজকে বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে ফেসিবাদের পুরনো পথেই হাঁটছে সরকার, সেভাবেই দেশ পরিচালনা করছে এবং বিএনপি সরকার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী তারা সরকার পরিচালনা করছে না, এমন অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। একই সাথে তিনি অভিযোগ করেছেন যে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহে সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং গত 6 মাসে 830টি সহিংসতার ঘটনায় 770টিতে বিএনপির সংশ্লিষ্টতা এবং দলীয় কোন্দলে 273টি সংঘর্ষের ঘটনায় 31 জন নিহত হয়েছে। কি বলবেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম এবং কৃতজ্ঞতা। প্রথমত অভিনন্দন বিরোধী দলীয় চিফ হুইপকে। ওনারা প্রোপাগান্ডা, টকশোতে বেয়াদবি এবং সোশ্যাল মিডিয়াতে ফটোকার্ড এগুলোর বাইরে এসে তারা একটা কাউন্টার মেজারমেন্ট দেওয়ার চেষ্টা করছে এবং দেখানোর চেষ্টা করছে আসলেই 180 দিনে কোন কোন জায়গাগুলোতে সরকার ব্যর্থ হয়েছে। এটা তারা তাদের মতো করে খোঁজার চেষ্টা করছে। এবং 180 দিনের এই যে আইডিয়াটা, প্রথম কথা হলো এই কনসেপ্টের সাথে আমরা দ্বিমত করি। একটা সরকার, নির্বাচিত সরকার, তার যে এজেন্ডা, তার যে ইশতেহার, সেই ইশতেহার পূরণ করার ক্ষেত্রে এখানে কিন্তু আপনার কোথাও বলা নাই যে 180 দিনে এটা করব, 10 দিনে এটা করব, 10 মাসে এটা করব, এভাবে বলা নেই। এইটাই আপনি একমত না কেন? একমত না কারণ হলো এমন কতগুলো সমস্যা আছে যেটা আপনি কোনো মেয়াদ বেঁধে দিয়ে ঠিক করতে পারবেন না। যেমন জ্বালানি ক্রাইসিস, আপনার জ্বালানি ব্যবস্থাপনাটা আমদানি নির্ভর করে রাখা হয়েছে বিগত পুরা সময় ধরে। এটা ধরুন প্রায় 20-25 বছর ধরে এইভাবে রাখা হয়েছে। এখন আমদানি নির্ভর এই ক্ষেত্রটি, এই খাতটি বৈশ্বিক কন্ডিশনের উপর নির্ভরশীল। তো বৈশ্বিক কন্ডিশন যদি আপনার প্রতিকূলে থাকে, আপনি যতই বলেন 6 মাস, 180 দিন, 120 দিন, যতই আপনি টার্গেট দেন বা মাইলফলক নির্ধারণ করেন, এটা ওয়ার্ক করবে না। হ্যাঁ, তারপরেও কাজের গতিশীলতা, যেহেতু একটা ভালনারেবল পরিস্থিতির মধ্যে দিয়ে সরকার দায়িত্ব নিয়েছে, ফলে খুব দ্রুত কতগুলো জিনিস ফিক্সড করা দরকার এবং জনগণের সেবা নিশ্চিত করার স্বার্থে কর্মস্পৃহা বা কাজের গতি বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেক সময় ভাগ করি যে আপনার এই 1 মাসে এটা করব, 6 মাসে এটা করবো। এটা একটা প্ল্যান বলতে পারেন বা আপনি বলতে পারেন একটা অগ্রাধিকার সেট করার চেষ্টা করি, কিন্তু এই অগ্রাধিকারটা কোনো রুলস না। এই অগ্রাধিকারটা হলো সেট করা হয় সম্ভাব্যতা ধরে, কাজের গতি আনার জন্য, স্কিল আপনার পারফরমেন্সের বেটারমেন্ট এনশিওর করার জন্য করা হয়। কিন্তু এটা কোনো নিয়ম না, এটা কোনো অঙ্গীকার না যে 180 দিনের মধ্যে সরকারকে এটা করতে হবে, নাহলে সরকার গাদ্দার হয়ে গেছে। ব্যাপারটা এরকম না। সরকার 180 দিন বা এর আগে 1 মাস, এর আগে আপনার যে 120 দিন, এগুলো ঠিক করা হয়েছিল কতগুলো প্রায়োরিটি সেট করে। সেই প্রায়োরিটি সেটগুলো যদি না করা হতো তাহলে দেখা যেত এখন যতগুলো জায়গায় সরকার তাও দেখাতে পারছে, সেটাও হয়তো দেখানো ডিফিকাল্ট হয়ে যেত, সেটা অ্যাচিভ করা হয়তো ডিফিকাল্ট হয়ে যেত। এই জন্য এটা ঠিক করা হয়েছে। কিন্তু এটা ঠিক করার মানে এটা না যে এটা কোনো কিতাবুল মুকাদ্দাস, কোরআন বাইবেল, যে এটা লঙ্ঘন হয়ে গেলে তার মানে সরকার ব্যর্থ হয়ে গেছে বা সরকারের আর কোনো সম্ভাবনা নেই, এরকম না। এবং সরকারের যে 180 দিনে পুরাটাই ব্যর্থতা, এটাও সত্য না, পুরাটাই সফলতা, এটাও সত্য না। ব্যর্থতা সফলতা 2 জায়গা মিলেই আছে। তো বিরোধী দলকে অভিনন্দন যে তারা সরকারের যেহেতু একটা কর্মসূচি এবং পরিকল্পনা ভিত্তিক রাজনীতি আছে বিএনপির, সেটাকে তারা এতদিন যেভাবে কাউন্টার দিছে আওয়ামী তরিকায় পারসেপশন নির্মাণ করার চেষ্টা করে
এখন তারা সেখানে দেখছে না, তাদেরও কাউন্টার পলিসি লাগবে, এই জন্য তারা এই আপনার গবেষণা উপকমিটি তারা একটা করেছে দেখলাম, সেই উপকমিটির মাধ্যমে তারা 180 দিনের তাদের মতো করে যে জিনিসগুলোতে তাদের গাফিলতি মনে হয়েছে, যে জিনিসগুলো ব্যর্থতা মনে হয়েছে, সেগুলো তারা হাজির করেছে। আপনি সেগুলির সাথে সেই একমত হাজির করার মধ্যে আমি একমত হব কেন? সারা বাংলাদেশের মানুষ একমত, ঘরে ঘরে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, একমত। সমস্যাগুলো ঠিক আছে, সমস্যাগুলো নিয়ে সরকারকে অস্বীকার করছে, প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করে নাই, করছে, কিন্তু এই সমস্যার যে বয়ান তারা হাজির করছে সেটা হলো সমস্যা, জি। সেটার মধ্যে প্রবলেম সেই আছে। বয়ান সেই এবং- বয়ানের মধ্যে একটা তারা বলছে যে আইন শৃঙ্খলার অবস্থার বিপুল অবনতি হয়েছে। কি ডেটা? কি ডেটা? হলো মামলা, এই 6 মাসে এতগুলো মামলা হয়েছে, এই মামলার অনুপাত দিয়ে দেখানো হচ্ছে যে বিগত সময়ের চেয়ে 10% অবনতি হয়েছে। আরে ভাই, 5 তারিখের পরে এখানে থানাগুলোতে বসানোর ব্যবস্থা ছিল না, পুলিশ খুঁজে পাওয়া যেত না। এখানে একটা মপতন্ত্রের মধ্যে দিয়ে শাসন হইতো, সমন্বয়ক পরিচয়ে বিচার সালিস দরবারের মধ্যে দিয়ে হইতো, একটা আলাদা মানে আইনের বাইরে একটা আলাদা আপনার কি বলবো যে এটা সালিসি তন্ত্র, এক ধরনের পলিটিক্যাল সালিসি তন্ত্র, সোশ্যাল না, হ্যাঁ, পলিটিক্যাল সালিসি তন্ত্র পায়া বসছিল, মানুষ থানাতে যাইতো না। এখন মানুষ থানাতে যাচ্ছে, অভিযোগ রুজু হচ্ছে, মামলা হচ্ছে এবং থানাতে যাচ্ছে দল মত নির্বিশেষে ভিকটিম হিসেবে। এই কারণে অভিযোগ বেশি হচ্ছে, এখন আপনি এই জন্য দেখাইতে পারছেন যে হ্যাঁ, গত বারের তুলনায় আইন শৃঙ্খলার অবস্থার 10 গুণ অবনতি। এই যে এটাকে বলে পলিটিক্স অফ ডেটা, জি। এই যে ডেটা ম্যানিপুলেটিং এর পলিটিক্সটা, এটা আমরা ভালো বুঝি। আপনি বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিককে বল, হ্যাঁ, আইন শৃঙ্খলার অবস্থার যেই লেভেলের উন্নতি আশা করছিলাম আমরা, সেই লেভেলের হয়নি, কথা সত্য। জি, কিন্তু শেষ করে এই পয়েন্ট, কিন্তু বিগত যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলার অবস্থা অসন্তোষজনক, এটা জনগণ তো মনে করে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মহল্লায় মাস্তানিরা চাঙা দেওয়ার চেষ্টা করছে, আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসীদের ব্যাপারে অসন্তোষ আছে, তারা আবার অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় আবার গ্রেফতারও তো হয়েছে। আপনি আপনার দেখেন চট্টগ্রামের এরা ভারতে পালানো অবস্থা, আমরা আপনার কাছ থেকে আরো শুনবো, আমরা শেষ করে এই পয়েন্টটা রেপ আপ করি যে, তো ফলে এটা হোলিস্টিক ভাবে যখন এরকম বয়ান তৈরি করা হয় যে হ্যাঁ পুরাটা ব্যর্থ, 180 দিন হয়ে গেছে, এইটা ঠিক কনভিন্স না। আপনাকে টু দা পয়েন্ট বলতে হবে, এবং টু দা পয়েন্ট বলার ক্ষেত্রে আপনি ডেটা ম্যানুভারিং করবেন না, হ্যাঁ, ট্রুথ এন্ড মেথড খেয়াল রাখতে হবে, আপনি সত্যটা বলবেন। জনাব আলফা জনাব, আপনার কাছে প্রশ্ন ছিল যে বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে সরকারের 180 দিনের যে সার্বিক মূল্যায়ন করলেন, সেই মূল্যায়নে আসলে কতটা বিরোধিতার জন্য বিরোধিতা আর কতটা আসলে বাস্তবতা? না, প্রথম কথা হচ্ছে যে বিরোধী দলের কাজ তো সরকারের ত্রুটিগুলোকে বের করে তুলে ধরা জনগণের সামনে। এখন সেটাকে আমরা যদি শুধু বয়ান নির্মাণ হিসাবে না দেখে এদিকেও দেখতে হবে যে বিরোধী দলের দায়িত্বটা কী, বিরোধী দলের কাজটা কী, সরকারের যদি ভুল থাকে বা সরকারের যদি কোথাও ব্যর্থতা থাকে সেগুলো তুলে ধরা। এখন সরকারের 6 মাস দিয়ে তো আপনি একটা সরকারের পুরো সার্বিক মূল্যায়ন করা সম্ভব না। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বেশ কিছু বিষয়ে আপনার পাইলট প্রজেক্ট আকারে ইমপ্লিমেন্ট হচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কিছু প্রাইভেট সেক্টরে কলকারখানা চালু করার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এগুলো তো পজিটিভ দিক। কিন্তু মরলেস দুটো সেক্টরে অবশ্যই আপনার সমস্যা হচ্ছে। একটা হলো বিদ্যুৎ সেক্টর, যেটার লিগেসি অনেক আগের রেজিম থেকে চলে আসছে, সেটার অনেক ব্যাখ্যা আছে। আরেকটা যেটা আমি ল অ্যান্ড অর্ডারেই আসি, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আসলেও খুব একটা ভালো না। সেটা আপনি সংবাদপত্রের যে রিপোর্টগুলো দেখলে আপনি দেখবেন যে প্রতিদিনের কেন ভালো না, পুলিশ সেখানে কতটা কার্যকর হচ্ছে না হচ্ছে, এর অনেক অনেক ব্যাখ্যা করা যেতে পারে। পুলিশ ফাংশনাল ছিল না, এটা তো রিয়ালিটি। বহু পুলিশ পালায় গেছিল, অফিসারের ঘাটতি ছিল। সেই অবস্থার মধ্য দিয়ে আজকে আমরা একটা অবস্থানে আসছি। সেটা সন্তোষজনক কি সন্তোষজনক নয়, এইটা আপনার বিবেচনা করা কঠিন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন লেভেলে থাকলে আপনি সন্তোষজনক বলবেন, কোন লেভেলে থাকলে আপনি বলবেন না। কিন্তু বাস্তবতা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতি হচ্ছে। এর সাথে রেলিভেন্ট যে জিনিসটা, সেটা হলো এই যে খুনের ঘটনাগুলো রিসেন্টলি যেগুলো, যেমন রংপুরের ঘটনা, আপনি এগুলোর সাথে মাদকের একটা বড় সম্পর্ক আছে। আমার মনে হয় যে সরকারের ইমিডিয়েটলি একটা মাদক বিরোধী অভিযান
পরিচালনা করা খুব জরুরি হয়ে পড়ছে। কারণ অপরাধের সাথে আপনি নিজেও অপরাধ জগতের রিপোর্টিংয়ের সাথে ইনভলভ ছিলেন, ফলে আপনার জানার কথা যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, বিশেষ করে খুনের ঘটনাগুলোর সাথে বড় একটা সম্পর্ক থাকে মাদকের। তো সেই দিক দিয়ে বিরোধী দলের চিফ হুইপ যেগুলো বলছে, আমি মনে করি যে এই সরকারকে একটা জবাবদিহিতার মধ্যে আনা, সীমাবদ্ধতা তো আছেই বহু রকমের, তার মধ্যেও একটা প্রশাসনকে আরও বেশি ফাংশনাল করার জন্য, গতিশীল করার জন্য এই দিকগুলো বিরোধী দলের তুলে ধরা উচিত, এবং সেটা একটা ভালো ইনিশিয়েটিভ হিসাবে আমি দেখতে চাই, বিরোধী দলের একটা কার্যকর ভূমিকা হিসাবে আমি দেখতে চাই। আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তিনি বলেছেন যে দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড, চাঁদাবাজি বা মানুষকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির শীর্ষ পর্যায় থেকে কেন এই বার্তাটা দেওয়া হচ্ছে, কি মনে করছেন? এরকম বার্তা এর আগেও দেওয়া হয়েছে, কিছু কিছু বিষয়ে পদক্ষেপও নেওয়া হয়েছে, অনেককে দল থেকে বহিষ্কারও করা হয়েছে চাঁদাবাজি সংক্রান্ত কারণে। তো এইটা আমার মনে হয় যে বিএনপির এখন তো তারা এতদিন নির্বাচনের আগ পর্যন্ত এক ধরনের পরিস্থিতি ছিল, নির্বাচনের পরে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়, এবং ক্ষমতাসীন দলের যেটা হয় যে মাঠ পর্যায়ে এক ধরনের পাওয়ার সেন্ট্রিক একটা তৈরি হয় নেতাকর্মীদের মধ্যে। যারা ডেডিকেটেড নেতাকর্মী তারা তো আছেই, কিন্তু দেখা যায় যে অনেকেই ক্ষমতার সাথে থাকার জন্য সম্পৃক্ত হয়, আবার কর্মীদের মধ্যেও একটা আলাদা ধরনের অতিরিক্ত আয়, ইনকাম, চিন্তাভাবনা এগুলো কাজ করে। সেই দিক দিয়ে আপনার এগুলো তো দলীয়ভাবে সিদ্ধান্ত, দলীয় পর্যায় থেকে এগুলোর ব্যবস্থা নিতে হবে। এগুলো কিন্তু কোনো আইন শৃঙ্খলাজনিত উপায়ে এর নিরসন করা যাবে না, এবং সেটা করতে গেলেও আবার সমস্যা হবে। সেটা হচ্ছে যে যেহেতু উনি নিজেই বলছেন যে দলীয় পরিচয়, অর্থাৎ ক্ষমতাসীন দলীয় পরিচয় এগুলো হচ্ছে, তাহলে আপনার পুলিশ প্রশাসনের সাথে তখন রাজনৈতিক দলের কনফ্রন্টেশন তৈরি হবে। এটা হচ্ছে অনেক জায়গাতে, আমরা দেখছি যে নদীর উপর হামলার ঘটনা, তারপরে পরীক্ষা, ওই যে ফ্যামিলি কার্ডের যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আপনার স্থানীয় নেতাদের সাথে প্রশাসনের দ্বন্দ্ব, এরকম বহু ঘটনা ঘটেছে। এগুলো কিন্তু প্রশাসন দিয়ে এর সমাধান হবে না। রুহুল কবির রিজভী যেটা বলছে ওইটাই হলো কারেক্ট সলিউশন, যে আপনাকে দলীয়ভাবে আইডেন্টিফাই করতে হবে, জেলা নেতৃত্বগুলোকে আরও অ্যাক্টিভ করতে হবে, সেখান থেকে আপনি দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ করতে হবে বা কেন্দ্রভাবে মনিটরিং করতে হবে। আপনি যদি এগুলো পুরো প্রশাসনিক পর্যায়ে সমাধান করতে চান, তাহলে প্রশাসনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, যেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনও এটা তৈরি হয়নি, এবং আমাদের প্রশাসনও সবসময় ক্ষমতাসীন দলের দিকে কম বেশি হেলে থাকে। ফলে চাইলেও প্রশাসন আপনার পুরো এটা আইনের শাসন প্রয়োগ করা ক্ষমতাসীন দলের উপর পারে না। সেই দিক দিয়ে এটা একটা সম্মিলিত পদক্ষেপ দরকার। একটা হচ্ছে দলীয় পদক্ষেপ, আরেকটা হচ্ছে প্রশাসনকে মেসেজ দেয়া যে যদি অপরাধের সাথে জড়িত হয় তাহলে আপনি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে পদক্ষেপ নেবেন। সেই বার্তাটা প্রশাসনকে যেমন দিতে হবে দলীয়ভাবে, তবে ভালো হবে, কারণ আপনি যখন একজন জেলা পর্যায়ের নেতাকে পুলিশ গ্রেপ্তার করবে, অবভিয়াসলি এটা দলের ইমেজের উপর প্রভাব ফেলবে। তো সেইটা এড়ানোর জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ হলো দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম রনি। কালকে আমরা দেখলাম যে কুড়িগ্রামে সারের গুদাম থেকে সার নিয়ে গেল কৃষকরা। এটা কি ব্যবস্থাপনার ঘাটতি নাকি আস্থার সংকট? এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে? এখন বাংলাদেশে যেটা হচ্ছে যে অনেক কিছু নিয়ে হাইপ তৈরি করা হয়, যেমন এর আগে আপনি তেল নিয়ে দেখেছেন, এখন সারের একটা সার নিয়ে ক্রাইসিস অলরেডি গ্যাসের কারণে বিভিন্ন জায়গায় কারখানার উৎপাদনে ব্যাহত হয়েছে, উৎপাদনের ঘাটতি আছে। এটাকে কাজে লাগিয়ে একটা প্যানিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেই প্যানিকের কারণে এটা ঘটছে। তো এটা খুব সিরিয়াসলি গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে। এইভাবে এই লুটতন্ত্র, দেখেন একটা সমাজে আপনার পুরো পলিটিক্যাল কালচার, এই যে যেমন ধরেন যে প্রচুর অভিযোগ দাখিল হচ্ছে, থানায় মামলা হচ্ছে, আগের চেয়ে বেশি যাচ্ছে, সেই মামলা কি শুধুমাত্র আপনার
সরকারের দলীয় লোকজন করছে বা বিরোধী দলের লোকজন করছে তা কিন্তু করছে না, ভিকটিম সবাই। যিনি আপনার বিচার প্রার্থী তিনি কিন্তু অভিযোগ দায়ের করার সুযোগ পাচ্ছেন। ফলে বিচারের প্রক্রিয়াটার ক্ষেত্রে আপনি দলীয় না নির্দলীয় বা আপনার সামাজিক অবস্থান পজিশন কি এগুলো দেখা যাবে না। ধরেন আপনার নারায়ণগঞ্জের এক এমপির ছেলে, তাকে আপনার ডিবি কার্যালয়ে ডাকা হলো, ডেকে তাকে মুসলেকার, যেহেতু কোনো মামলা ছিল না, প্রথমে অভিযোগ পাওয়া গেল যে উনি স্থানীয় ব্যবসায়ীদেরকে উত্ত্যক্ত করছিলেন চাঁদার জন্য। তারপরে তাকে ডাকা হলো, ডেকে মুসলেকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হলো। যেহেতু মামলা ছিল না, গ্রেফতার করার সুযোগ নেই। তো যদি ভুক্তভোগীরা মামলা করতেন, যেহেতু পুলিশ তাকে আটক করেছে, ডিবি অফিস পর্যন্ত নিয়ে আসছে, মামলা থাকলে তাকে জেলেও পাঠানো সম্ভব ছিল, পাঠানো হতো আমরা বিশ্বাস করি। এই প্রক্রিয়ায় ফাংশন করতে হবে, হোক সে এমপির ছেলে, হোক সে এমপির ভাই, হোক যত বড় পাওয়ারফুল লোক, আপনি আইন প্রয়োগটা ইম্পার্সোনালি করতে হবে, অবজেক্টিভলি করতে হবে। তা না হলে এই কালচার তৈরি হবে না। এই যে বিচার আচার নিজেরা করে ফেলা, নিজেরা সার নিয়ে যাওয়া, নিজেরা করে ফেলার চেয়ে একটা রেগুলেশন, একটা সিস্টেম ডেভেলপ করার জন্য একটা কালচার ডেভেলপ করতে হয়। সেই কারণে দেখবেন যে আপনার বিএনপি অনেকগুলো বিষয়ে খুব স্টাডি, একটু স্লো যাচ্ছে। কারণ হলো এটার তো রাতারাতি সমাধান আপনি করতে পারেন অ্যাডহক ভিত্তিতে, কিন্তু এটার ফল পাওয়া যাবে না। এটাকে পুরা ঘোড়া শুদ্ধা, মানে আপনার এটা মূল পাটাতনটাই সমস্যা, সেখানে কাজ করতে হবে, সেটা ফিক্সড করতে হবে, ঠিক করতে হবে। যেই কারণে আপনি যদি দেখেন যে আগে যেইভাবে ফাংশন করতো, পুলিশের অ্যাক্টিভিটি কিন্তু ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে, এঙ্গেজমেন্ট বাড়ানো হচ্ছে। তো এঙ্গেজমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আগে তাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া, তারপরে কালচারাইজেশন চেঞ্জ করা, সেটা হলো যে আমাদের যে লিগ্যাল প্রসিডিউরটা আছে, সেই প্রসিডিউরের মধ্যে এই সরকার এখনও পর্যন্ত ফুললি অ্যাক্টিভেটেড না, এটা স্বীকার করতে হবে। কেন অ্যাক্টিভেটেড না? কারণ আমরা এখনও পর্যন্ত কিন্তু হাসিনার সাংবিধানিক কাঠামোর মধ্যে আটকা আছি। তাহলে কামিং পার্লামেন্টে সংবিধান সংশোধন হবে, এবং সংবিধান সংশোধনে এটা আমরা যে হাসিনার একটা ফ্যাসিবাদী সংবিধান, বা আমরা যেটাকে বলতাম সাংবিধানিক ফ্যাসিবাদ, এই কাঠামোর থেকে যখন একটা গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামোর মধ্যে যাব, তখন সরকারের একটা কনফিডেন্স যেটা বলেন, বা আপনি যদি বলেন যে সরকার একটা মোরাল গ্রাউন্ড তার ক্ষমতাকে এক্সারসাইজ করার, সেটা তৈরি হবে। এখনও ক্ষমতাকে এক্সারসাইজ করার মোরাল গ্রাউন্ডটা, হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা অ্যাকর্ডিং টু মানে আপনার জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ডেমোক্রেটিক স্পিরিট, সেইটা পাওয়ার চর্চা, ক্ষমতা চর্চার মধ্যে তো প্রতিফলিত হইতে হবে। সেটা প্রতিফলিত হওয়ার জন্য যেই আপনার সোর্স অফ পাওয়ার বা সোর্স অফ ল, যে সংবিধান, সেই সংবিধানটা যতক্ষণ না পর্যন্ত এটা জনগণের আশা আকাঙ্ক্ষারকে রিয়েলি রিফ্লেক্ট করে এবং সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামোর থেকে একটা ডেমোক্রেটিক সাংবিধানিক কাঠামোর মধ্যে আমরা প্রবেশ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বিএনপি অ্যাগ্রেসিভলি তার পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে না। এটা খুবই থিওরিটিক্যাল সমস্যা এবং প্র্যাকটিক্যাল সমস্যা পার্লামেন্টারি ডেমোক্রেসির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, এখন যে অবস্থাপনাগুলো আছে এর মধ্যে সবচেয়ে জরুরি ক্রাইসিস হলো এনার্জি ক্রাইসিস। সেই এনার্জি ক্রাইসিসের ইমিডিয়েট সমাধানের জন্য আপনার এই গ্যাস আমদানি করা হচ্ছে, তরল গ্যাস এলএনজি, সেইটা আমদানিটা আরও বাড়াইতে হবে, আরও কোম্পানিগুলোকে যুক্ত করতে হবে, এবং যুক্ত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই সুযোগ নিয়ে যাতে আবার মাফিয়া লুটেরারা আবার যুক্ত হতে না পারে, করে ইমিডিয়েট এটা করা। এবং বিকল্প জ্বালানির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আপনার ধরেন যে সোলার এবং অন্যান্য প্রক্রিয়া এবং আপনার কয়লা উত্তোলন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্রুত গ্যাস, আমাদের কিন্তু স্থলভাগে যে গ্যাস আছে সেটা আমরা সেদিন দেখলাম যে প্রায় 4 থেকে 500 বছর, মানে পরিপূর্ণভাবে যে উত্তোলন করা হয় 500 বছরের গ্যাস আমাদের আছে। তো সেটা থাকলে তো হবে না, সেটাকে উত্তোলন করে ব্যবহার উপযোগী করার প্রক্রিয়ার মধ্যে যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের এই ক্রাইসিসগুলো দূর হয়ে যাবে। এবং এই ক্রাইসিসগুলো যদি দূর না হয়, তাহলে সরকারের যে ইস্তেহার, কর্মসংস্থান নিশ্চিত করা, জনগণের অধিকার নিশ্চিত করা, একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়া, সেটা করা যাবে না। আমি যদি আপনাকে একটু ইনপুট দেই, আজকে সিপিডি একটা ব্রিফ করেছে, তারা বলেছে যে সামগ্রিক মূল্যায়নে 6 মাসের অর্থনীতির যে গুরুত্বপূর্ণ 31টি সূচক আছে, তার মধ্যে 12টিতে উন্নতি হয়েছে আর 19টিতেই অবনতি হয়েছে। অবনতি হওয়া স্বাভাবিক, কারণ সবচেয়ে বড় কথা হলো আপনার এনার্জি ক্রাইসিসটা হওয়ার কারণে দ্রব্যমূল্য কিন্তু এই সিজনে
অন্যান্য পিরিয়ডে আমরা মিলে দেখেন, হাসিনার পিরিয়ড তো বটেই, ইভেন ইন্টারিয়ামের পিরিয়ডের চেয়ে কিন্তু আমি বলতেছি গ্যাস এবং বিদ্যুতের ক্রাইসিস হওয়ার আগে জিনিসপত্রের দাম ভালোই ছিল। কিন্তু যখন আপনার গ্যাস এবং বিদ্যুতের ক্রাইসিসটা শুরু হয়ে গেল, জিনিসপত্রের দাম আর কন্ট্রোলে রাখা গেল না। এটা এখন বাজার অস্থির হয়ে উঠছে স্বাভাবিকভাবেই, কারণ প্রোডাকশন ব্যাহত হচ্ছে, তো আপনার পুরো সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ফলে এই সিজনে আপনি ধরেন কাঁচামরিচ বলেন, তারপরে ধরেন আলু, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় ডাল, চাল, এগুলোর আপনি যদি বিগত আমলের থেকে দেখেন তাহলে এই এনার্জি এবং বিদ্যুতের ক্রাইসিস হওয়ার আগ পর্যন্ত অবস্থা ভালো ছিল। জি। এই ক্রাইসিসটা হওয়ার কারণে আপনি যেটা বললেন যে হ্যাঁ 19টা যে 12টায় যে অগ্রগতি এবং 19টা এইটা উল্টাটা হইতে পারতো, 19টায় অগ্রগতি 12টায় অবনতি দেখা যায়। তো জাস্ট কারণ এটার সাথে অনেক কিছু রিলেটেড। আপনি জানেন যে পুরো এনার্জি সেক্টরের সাথে ইকোনমির প্রায় 90% খাত আপনার রিলেটেড। সো আমরা আশা করব দ্রুত, হ্যাঁ, এবং এখানে সরকার যেটা বলছে যে 10 বছরের একটা মেয়াদি পরিকল্পনা দিবে, সেটা তো আপনি 10 বছর মেয়াদি দিবেন, ভালো কথা, ওয়েলকাম। যাতে করে এখানে কোনো সিন্ডিকেশন তৈরি না হয়, যাতে করে আবার আগের মতো হ্যাঁ এখানে দেশি বিদেশি লুটেরারা আবার জেগে বসতে না পারে, সেটার জন্য আপনি জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য সংসদে 10 বছরের প্রস্তাবনা দিবেন। কিন্তু ইমিডিয়েট মানুষকে বিদ্যুতের সুবিধা দিতে হবে, ইমিডিয়েট গ্যাসের সমস্যা সমাধান করতে হবে। তার জন্য ভর্তুকি যদি বাড়াইতে হয় বাড়ানো, বিকল্প বাজার খোঁজা, হ্যাঁ করে হলে ইমিডিয়েট দিয়ে, এবং বিকল্প জ্বালানিগুলোর ক্ষেত্রে সরকারের প্রণোদনা সহযোগিতা গ্রামে গঞ্জে আরো বাড়ানো উচিত। কারণ লোডশেডিং এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের মানুষ। শহরে এখন যাচ্ছে, কিন্তু শহরে রুটিন করে যাচ্ছে 1 ঘন্টা, হ্যাঁ, বা একবার দুইবার, কিন্তু গ্রামে তো কারেন্ট থাকতেছেই না। ফলে গ্রামে উপজেলা হাসপাতাল, হ্যাঁ, এবং জরুরি যে সমস্ত ইয়ে আছে, শিশু, অসুস্থ মানুষদের এটা খুবই ভয়াবহ অবস্থার রূপ নিচ্ছে। সো এই পুরা প্রক্রিয়াটার মধ্যে আমি মনে করি সরকারের এই মুহূর্তে সবচেয়ে অ্যাগ্রেসিভলি এনার্জি সেক্টরে নজর দেওয়া উচিত। জি, ধন্যবাদ। আমি একটু আলফা জানাম, রেজাউল করিম রনি বলল যে সরকারের যে পাওয়ার এক্সারসাইজ করার যে মানে সাংবিধানিক যে ক্ষমতা, যেই কাঠামো, সেই কাঠামোতে সরকার এখনো যেতে পারেনি। কিন্তু সরকার তো সেই দিক থেকে যে সংস্কার হওয়ার কথা, মৌলিক সংস্কার, তারপরে গণভোটের রায় বাস্তবায়ন, সেগুলি করছে না। সেগুলি না করে কি সরকার সেই পুরনো কাঠামোর ভেতর দিয়ে কি তার যে অভ্যন্তরীণ যে শক্তি অর্জন করা, সেটা সরকার করতে পারবে কিনা? প্রথম কথা হচ্ছে যে সরকারের এখনকার যে সংকট, এর সাথে সরকারের ক্ষমতার অভাব, এটা আমি মনে করি না। কারণ এখনকার যে ধরেন আমরা কারণ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা এই সরকার গঠিত হয়েছে। আরেকটা হচ্ছে যে বিরোধী দল তো সরকারকে ওই অর্থে অসহযোগিতা করছে না। পার্লামেন্ট ফাংশনাল আছে, রাজপথে হরতাল নেই, বড় ধরনের কোনো অ্যাক্টিভিটিস নেই যেটা অর্থনৈতিক কর্মকাণ্ড বা সরকারের প্রশাসনিক কাজের কোনো চাপ তৈরি করে, এরকম তো কিছু নাই। ফলে সরকার তার পাওয়ার এক্সারসাইজ করতে পারে। সমস্যাটা হচ্ছে যে আপনার সরকারের পরিকল্পনাজনিত একটা ঘাটতি ছিল। যেমন ধরেন বিদ্যুৎ, আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হলো 33,000 মেগাওয়াট, আমরা ইউজ করি 18,000 মেগাওয়াট, মানে আমাদের চাহিদা দরকার 18,000। আমরা এই 18,000-এর পূরণ করতে পারছি না, কিন্তু আমাদের সক্ষমতা আছে। তো সক্ষমতাগুলো হাসিনা আমলে করা হয়েছিল, নানান ক্যাপাসিটি চার্জ, এই যে রেন্টাল পাওয়ার, এগুলো যে করাপশন হয়েছে, করাপশনের জন্য বিশাল একটা আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখছি, কিন্তু এটা ইউটিলাইজ করতে পারছি না। এখন হাসিনার আমলে যে বিদ্যুতের একটা বিশাল দুর্নীতি হয়েছে, এটা যে একটা সংকট, বা এই যে আদানির সাথে অসম চুক্তি হয়েছে, উৎপাদনের চেয়ে বেশি দেখানো হচ্ছে, এই জিনিসগুলো তো সরকারের জানা। এগুলো সরকারের বলতে তখন তারা বিরোধী দলে ছিল, তারা তো এগুলো নিয়ে কথা বলছে, তা তো নিশ্চুপ ছিল না। তো এই যে তারা যে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে বা পড়বে, এই বিদ্যুতের সংকট, হয়তো হ্যাঁ আপনার মিডল ইস্টের ওয়ার্ডটা এখানে বাড়তি একটা সংকট তৈরি করছে অবভিয়াসলি, কিন্তু বিদ্যুৎ খাতে একটা বিশাল সমস্যা আছে, এটা তো কোনো অজানা না। তাহলে সেখানে সম্ভবত সরকারের, আমার যেটা ধারণা, যে মনে করি যে এটা একটা শর্ট টার্ম যে পরিকল্পনা থাকা উচিত। ধরেন এই যে 6 মাসের পরিকল্পনা, এটা তো সরকারই বলছে যে আমাদের এটা 6 মাসের পরিকল্পনা থাকবে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী তো অনেক নানান ধরনের পাইলট প্রজেক্ট বাস্তবায়ন করছে। তাহলে বিদ্যুৎ খাতের পরিকল্পনা থাকাও দরকার ছিল। তারপরে আপনার তো দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একটা বিদ্যুতের সঙ্গে ইকোনমি জড়ায় গেছে আর কি, বিদ্যুৎ না থাকলে তো অর্থনৈতিক অ্যাক্টিভিটিস থাকবে না। আর হচ্ছে আইন শৃঙ্খলাজনিত সমস্যা, সেটারও কারণ একই রকম, পুলিশ ছিল না অভ্যুত্থানের পর,
তো সেটা ধীরে ধীরে রিকভারি করছে। এটা হয়তো আমরা আশা করি যে যদি পুলিশকে একেবারে একটা দলীয় মেজাজে পরিচালিত না করে আপনার মেধাভিত্তিক পরিচালনা করা হয়, তাহলে পুলিশের পারফরমেন্স বাড়বে। আরেকটা ব্যাপার হলো, এখানে বলতেই হবে যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং বিভিন্ন সময় সরকারের নেতারা বলছেন যে তারা প্রশাসন এবং অন্য ক্ষেত্রে মেধার ভিত্তিতে পরিচালনা করবেন, মেরিটোক্রেসিকে তারা মানে গুরুত্ব দেবেন। এটার কিন্তু কোন তেমন লক্ষণ আমরা দেখছি না। এইটার কারণে আগামী দিনে সংকটগুলো তৈরি হবে এবং সরকার যে মাত্রায় মানুষ আশা চাচ্ছে, বা সরকারের যে আপনি যে বলছেন যে সাংবিধানিক যে 2/3 মেজরিটির যে শক্তি, এটা কেন ফাংশন করতে পারবে না? ফাংশন করতে পারবে না যখন আপনি মেধার ভিত্তিতে প্রশাসন পরিচালনা করতে পারবেন না, যখন আপনি দলীয় ভিত্তিতে প্রশাসন পরিচালনা করতে, তখন নানান ধরনের স্বার্থের সংঘাত তৈরি হবে, যেটা রুহুল কবির রিজভী অলরেডি আইডেন্টিফাই করছে যে সমস্যাগুলো কোথায়। সমস্যা তো বিরোধী দলের নিয়ে সমস্যা হচ্ছে না, সমস্যা কিন্তু দলের দিক থেকেই হচ্ছে। এখন ইউনো কাজ করতে পারছে না, এটা তো বিরোধী দল যা কোনো ইউনোকে চাপ দিচ্ছে না যে আমার 5টা লোক নেন, এই লোককে পরীক্ষা নেওয়া যাবে না। তো এই জন্য মেধার ভিত্তিতে প্রশাসন পরিচালনার দিকে, যেটা বিএনপির অঙ্গীকার ছিল নির্বাচনের আগে, সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। তাহলে এই যে জটিলতা, এর অনেকটাই সমাধান হবে। আর একটা শর্ট টার্ম পরিকল্পনা, আমি মনে করি এখানে একটা ব্যর্থতার পরিচয় আছে, ব্যর্থতা বলবো না, এক ধরনের দুর্বলতা আছে আর কি। আমি ব্যর্থতা বলতে রাজি না, এই কারণে বলতে রাজি না যে একটা 6 মাসে আপনি কোনো সরকারকে সফল না ব্যর্থ এর মার্জিন টানা যাবে না, কিন্তু দুর্বলতা আছে। রেজাউল করিম রনি, দেখলাম যে এবারেই প্রথম একটি মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী, 1 জন মন্ত্রী। এটা কি আমাদের মানে কূটনৈতিক সম্পর্ককে বেশি শক্তিশালী করার প্রয়াস কিনা? এটা শক্তিশালী করার প্রয়াস। আরেকটা হলো যে আপনার এখানে একটু আলোচনা করতে চাই, একটু আপনার এই প্রসঙ্গে আসি, পররাষ্ট্র নীতি নিয়ে। এখানে দলীয়ভাবে, যেমন ধরেন কেউ যদি একটা নির্বাচিত সরকারের, আপনার দলীয়ভাবেই কিন্তু এই সরকারটা নির্বাচিত, মানুষ কিন্তু দলকেই ভোট দিয়ে সরকারকে 2/3 মেজরিটি দিয়েছে। আর আমি যেটা বললাম যে 2/3 মেজরিটি দেওয়ার পরে যে সাংবিধানিক গণতান্ত্রিক যাত্রা, সেটা বিরোধী দলের যে সংস্কার এজেন্ডা আর বিএনপির যে এজেন্ডা, এটা তো এক না। বিএনপির যে জুলাইয়ের অঙ্গীকার এবং বিরোধী দল জুলাইয়ের অঙ্গীকার বলে যা বুঝে, দুইটার মধ্যে পার্থক্য আছে। তো বিএনপি যেটা বুঝে সেইটাও এখনও বিএনপি শুরু করেনি, সেটা শুরু করবে সংবিধান সংশোধন হওয়ার পরে। তারপরে এই যে তার যে এখন যে আইনি খসড়াগুলো, গুম কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো খসড়াগুলো অলরেডি দেওয়া আছে এবং এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা মন্তব্য জমা আছে। এগুলোর পরে একটা সরকারের পাওয়ারকে মানে আপনি অ্যাগ্রেসিভলি এক্সারসাইজ করার জন্য তার জনগণই তার শক্তি, ডেমোক্রেটিক পলিটিক্স, এবং সেই জনগণের শক্তিটা ফাংশন করে পার্লামেন্টের মাধ্যমে। সে পার্লামেন্ট ফাংশন করে কী হবে? সংবিধানের মাধ্যমে। সেই সংবিধানটা যতক্ষণটা পর্যন্ত অ্যাকর্ডিং টু মানে পিপুল ম্যান্ডেট অনুযায়ী রিসাফল করে সে না নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত তার ক্ষমতার এই ভর কেন্দ্রটা অ্যাবসুলেটলি ওয়ার্ক করে না। এটা একটা ক্ষমতার সাথে আপনি যদি মানে ক্ষমতার সাংবিধানিক পাওয়ার বা ক্ষমতা যেভাবে ফাংশন করে, তার যেটাকে আপনি বলেন যে এটাকে আপনি বলতেন যে এক ধরনের স্পিরিচুয়াল হাইটনেস অফ পাওয়ার, যেখান থেকে পাওয়ার ডেরাইভ করে, এই জায়গাটা ঠিক না হলে পাওয়ার ওইভাবে অ্যাগ্রেসিভলি পাওয়ার ফাংশন করতে পারে না। সো এটা আমরা আগামীতে দেখতে পাই। এটা একটা গেল। আরেকটা হলো যে বিএনপি যারা করে তারা মেধাবী না, এই ধারণাটা কিন্তু আওয়ামী লীগের আমল থেকে চালু করা হচ্ছিল, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে। সো এখানে বিএনপির লোক মনোনয়ন দিলেও সমস্যা নাই, কিন্তু কথা হলো মনোনয়ন পরে সে সঠিকভাবে দায়িত্বটা পালন করছে কিনা, সে প্রফেশনাল অ্যাটিটিউড রাখছে কিনা। কিন্তু তা না করে এই পতিত আওয়ামী লীগ এবং বিগত আমলের আওয়ামী লীগের সাথে যারা ছিল গুপ্তভাবে থেকে, তারা যদি দলীয় সেজে ফাংশন করে এবং নিজেদের ধান্দা বাস্তবায়ন করার জন্য থাকে, তখন হইল সরকার বিপদে পড়ে। যেটা হচ্ছে মোটা দাগে আওয়ামী লীগ এবং যারা নিজেদের ধান্দায় নিজেদেরকে গুপ্ত রেখে প্রশাসনকে লুটে পুটে খাচ্ছে, এদের একটা অভূতপূর্ব ঐক্যের কারণে বিএনপি বরং অসহায়। ফলে যতটা দল যদি সহযোগিতা না করে এই সরকার সফল হইতে পারবে না। কারণ ভেতর থেকে বিরোধী দল তো চাবে না সরকার সফল হোক, বিরোধী দল চাবে সফল হোক সরকার, আগে নিজেদের হিস্সা আদায় করে নিয়ে তার রাজনীতি ঠিক করে। সেটা স্বাভাবিক চাওয়াটা তাদের, অন্যায় না। আর আওয়ামী লীগ তো ক্ষতি করার জন্য বসে আছে, সর্বদলীয় ক্ষতি। সো এরকম একটা কাঠামো মধ্যে যদি আপনি দলীয়করণ এই জিকির তুলে বিএনপিকে দূরে রাখেন, তাহলেই সরকার দুর্বল হবে। দুর্বল করা সহজ। দলীয়করণ পৃথিবীর সব জায়গায় গণতান্ত্রিক দেশে নির্বাচিত হওয়ার পরে ওই নির্বাচিত সরকারের লোকজন, ওই দলের লোকজনই সরকার চালায়। সেটা তখন আর দলীয়ভাবে চালায় না, রাষ্ট্রীয়ভাবে চালায়।
যদি না চালায় ওই দলকে মানুষ পরবর্তী আর নির্বাচিত করবে না, এটাই ডেমোক্রেটিক নর্মস। কিন্তু না, দলীয়করণ হচ্ছে, দলীয় লোক নেওয়া যাবে না, এই জিকিরটা খুবই ক্ষতি করে, এটা সরকারকে আরো দুর্বল করে। ফলে সরকারকে গুরুত্ব দিয়ে দলের মধ্যে যোগ্য লোক, বিএনপির মধ্যে সব কিছুর অভাব আছে, লোকের অভাব নেই, এখনো পর্যন্ত লোক ডাকাই শুরু হয়নি। রিজার্ভ ফোর্স যেটা বিএনপির যোগ্য এবং নিষ্ঠাবান যে লোকগুলো, তাদেরকে ডাকাই শুরু হয়নি, তারা নানাভাবে নানা দিকে ছড়াই ছিটাই রয়েছে। সো লোকের কোনো ক্রাইসিস নেই, কিন্তু এই ইকোসিস্টেমটা ডেভেলপ করতে হবে যাতে সেই আত্মসম্মান মর্যাদা বোধনা যথেষ্ট যোগ্য লোকটাকে ওই জায়গায় কাজের সুযোগ করে দেওয়ার প্রক্রিয়াটা, সেই সুযোগ করার প্রক্রিয়াটাই তো নষ্ট করে দেওয়া হচ্ছে, জায়গাটা অকুপাই করে রাখা হচ্ছে গুপ্ত এবং পতিত মিললে। সেখানে একটা বিএনপির আত্মসম্মানের লোক তো যাইতে পারছে না, আমি তো যাব না এই অবস্থায়, যাই তো লাভ নেই। ওই লুটপাটের সিন্ডিকেটের মধ্যে একটা লোক অসহায় হয়ে বসে থাকবে, কিচ্ছু করতে পারবে না। ফলে পুরো প্রক্রিয়াটা স্লোলি ধীরে ধীরে ঠিক করতে হবে, ওভারনাইট ঠিক করতে হবে। যে বিগত 18 মাসে এই যে প্রশাসনিক সংস্কার বলেন, তারপরে এই যে জ্বালানির অবস্থার বলেন, জ্বালানির এইটা তো শুধু আওয়ামী লীগের উত্তরাধিকার না। হ্যাঁ, ফজলুল কবিররা কী করছে 18 মাসে? এই ক্যাপাসিটি চার্জ এগুলো তারা বহাল রাখেনি। তারা কি করছে? 18 মাস তো কম সময় না। তারা তো জনতুষ্টিবাদী রাজনীতি করার জন্য, জনতুষ্টিবাদী করার জন্য কোনো প্রক্রিয়ার মধ্যে হাত দেয় না। কিন্তু এই সরকার তার এবং পরিকল্পনা নাই, জ্বালানি নেই, এটা বলা যাবে না। পরিকল্পনার স্পষ্ট পরিকল্পনা আছে। বিদ্যুৎ জ্বালানি খাতের বিগত আমলের অস্বচ্ছ প্রক্রিয়া, ব্যয়বহুল এবং এগুলো আত্মঘাতী ক্যাপাসিটি চার্জ, এগুলো বন্ধ করা হবে। এবং অলরেডি আপনি জানেন যে বিপুল বকেয়ার কারণে বিপুল বকেয়া সরকার টাকা দিতে চাচ্ছে না, কারণ এটা আওয়ামী আমলের লাইবিলিটি গভর্নমেন্টের আগে বর্তাইছে। উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং 2030 সালের মধ্যে বিদ্যুৎ লাইনে, হ্যাঁ, এটা মানে বাড়াইতে চাইতেছে 35,000 মেগাওয়াট, আর বিদ্যুৎ লাইনে, হ্যাঁ, সম্প্রসারণ করা হবে সার্কিটে 25,000। তো আধুনিকীকরণ, ক্যাপাসিটি চার্জ চুক্তি, এগুলো সংস্কার লিস্ট, এগুলো অনেকগুলো। জ্বালানি দক্ষতা, এনার্জি অডিট, হ্যাঁ, আমদানি নির্ভরশীলতা হ্রাস করা, ডিটেল জ্বালানি খাতে গোপন চুক্তির অবসান, ক্রুড অয়েল রিফাইনারি নির্মাণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, আবেগ শক্তিশালীকরণ, স্বচ্ছ ট্যারিফ ব্যবস্থাপনা, গ্যাস বিতরণ, মূল্যনীতি সংস্কার, আন্তর্দেশীয় জ্বালানি যোগাযোগ, জ্বালানি বৈষম্য হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি, এটা ডিটেল পরিকল্পনা ছাড়া এটা সম্ভব না দেওয়া। হ্যাঁ, এটা অঙ্গীকার জনগণের কাছে দিতে হচ্ছে। এখন ইমিডিয়েট, এটা ভাই ঠিকই বলছেন যে যুদ্ধটা হওয়ার কারণে মানে এখন আর গ্যাস বিদ্যুতের ক্রাইসিসটা এরকম যে এটা প্রতি মুহূর্তে লাগবে, 1 সেকেন্ড এটা ছাড়া চলবে না। সো এটা সাডেনলি হিট করার কারণে সরকার এখন যতই বলুক যে আমার অনেক পরিকল্পনা আছে, আমার অনেক ভালোই আছে, আমি তো দেখতেছি ঘরে বিদ্যুৎ নেই। সো এই কথাটা আসলে আপনার মিনিং ক্রিয়েট করছে না। আরেকটা হলো যে এই 180 দিনের প্রোগ্রামে যখন ঘরে ঘরে বিদ্যুৎ নাই, মানুষ কষ্ট করছে, প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন, তখন সরকারের এক মুখপাত্র বলতেছে যে 6 মাসে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, ব্যাপক জন আস্থা ফিরেছে। কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে বিষয়টা তো কন্ট্রাডিক্টরি হচ্ছে। ফলে সরকারের উপকারের নামে ভিতরে বসে থাকা আপনার মুখপাত্র, হ্যাঁ, সরকারের ক্ষতি করছে, কারণ মানুষ তো দেখতেছে উল্টা চিত্র। এতে সরকারের জনপ্রিয়তা, আর মিডিয়া তো বৈশা রয়েছে এই জিনিসগুলোকে উল্টাপাল্টা ফ্রেম করার জন্য, ফটোকাট করার জন্য। হ্যাঁ, যেমন আজকে আপনি ধরেন যে একটা, হ্যাঁ, তথাকথিত মূলধারার পত্রিকা প্রথম আলো শিরোনাম করছে কি, হ্যাঁ, আপনার অর্থমন্ত্রীর সাক্ষাৎকার করেছে, সেই শিরোনাম দেখলাম যে অর্থমন্ত্রী বলছে, হ্যাঁ, একদিনে বিদ্যুৎ জ্বালানি এগুলো দিতে পারবো না। আগামীকালে যে দিতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই। কথাটা এরকম না, যেটা রাতারাতি বা একদিনে সমাধান হয় না। এই কথাটা ফ্রেম করা হয়েছে কিভাবে, যে সরকার দিবে না বিদ্যুৎ একদিনে, হ্যাঁ, এরকম ভাবে। তো ফলে আমি বলতেছি এই যে ফ্রেমিং এর রাজনীতিটা, এইটাও বুঝতে হবে যে এখানে কারা বন্ধু কারা শত্রু। তো সব মিলে আরেকটা হলো যে এখানে বাংলাদেশে আপনি যে প্রশ্ন করলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান সাহেব, উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, আপনি জানেন। সেখানে তাকে 1 বছর দায়িত্ব পালন করতে হবে। তো ফলে তার 1 বছর দায়িত্ব পালন করা, কিন্তু উনি যেহেতু এটা 5 বছরের জন্য নির্বাচিত সরকার, এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তো ফলে হয়তো ওই দায়িত্ব পালন করাকালীন সময়ে উনি হয়তো ছুটিতে থাকবেন, বা বাংলাদেশে হয়তো ওনার দায়িত্ব পালন করাটা ওরকম কন্টিনিউ করা সম্ভব হবে না। সেই কারণে 2 জন প্রতিমন্ত্রীকে এখানে নেওয়া হয়েছে বলে আমার ধারণা। এবং আর ডেফিনেটলি জিওপলিটিক্যালি বাংলাদেশ খুবই ক্রুশিয়াল মুভমেন্ট পার করছে। এবং এখানে আপনি জানেন যে ভারত, এখানে আমি অনেক বিরোধী দলের অনেক বুদ্ধিজীবী সাংবাদিকদেরকে দেখেছি, তারা দেশি বিদেশি পত্রিকা কলাম লিখে সফর করাই ফেলছিল, কিন্তু এই সফর করার জন্য উপযুক্ত পরিবেশ, যেটা বাংলাদেশ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের মন্ত্রণালয় থেকে, উপযুক্ত পরিবেশ মানে হলো যে বাংলাদেশ যেহেতু একটা সুইটেবল পজিশনে আছে জিওপলিটিক্যালি এবং আপনার অন্তত ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। কেন ভারত বাংলাদেশের ক্ষেত্রে সম্পর্কটা কি হবে,
এইটা এখন আর শুধু সরকার বা রাজনৈতিক দল নির্ধারণ করবে না, জনগণ নির্ধারণ করবে গণ অভ্যুত্থানের পরে। কারণ এখানে ভারতের যে পররাষ্ট্রনীতি ছিল এটা 5 তারিখের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হয়েছে। ফলে এখানে কোনো সরকার, বিএনপি না শুধু, জামাত, এনসিপি, কোনো সরকারই, কোনো দলই ভারতের সাথে সম্পর্কটা তার দলীয় বিবেচনায় নিতে পারবে না, কারণ জনগণ ভেরি মাচ ইনভলভ পুরো প্রক্রিয়ার মধ্যে বাই দিস টাইম। সো এই কারণে সম্পর্ক করার ক্ষেত্রে ভারতকে উদ্যোগটা নিতে হবে। ভারত গণ অভ্যুত্থানের পরে কি তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করছে? ভারত গণ অভ্যুত্থানের পরে কি বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন আছে? ভারত কি সীমান্ত হত্যা ব্যাপারে স্ট্রং পজিশন নিচ্ছে যেটা তারা বন্ধ করবে? হ্যাঁ, ভারত এর মধ্যে পুশিং করার চেষ্টা করছে। ভারত এর মধ্যে বাণিজ্য ঘাটতি কীভাবে মিটিগেট হবে এটা নিয়ে আলাপ তুলছে। সবচেয়ে বড় সমস্যা আমাদের পানি। ভারত বাংলাদেশ সম্পর্কের মূল সূত্র যদি আপনি বলেন পানি 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 পানি, পানির ন্যায্য হিস্সা। আমাদের উত্তরাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো আলাপ আছে? এই তিস্তা চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ফলে পুরো প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ এখন ডেফিনেটলি ভারতের বলতেছে যে বাংলাদেশ খুব অহংকারী আচরণ করছে, বিনা স্বীকৃতি বলতেছে, বাড়াবাড়ি করছে। কোথায় বাড়াবাড়ি করছে? আপনারা তো সারা জীবন 54 বছর বাড়াবাড়ি করে আসলেন, না হয় বাংলাদেশ তো বাড়াবাড়ি করলো 2 সিজন, তো দেখেন না, মানেন, আসেন আপনারা, সম্পর্ক তো করতে হবে, ওয়ার্কিং রিলেশন রাখবে। কে না চায় সম্পর্ক? সবাই সম্পর্ক চায়, কিন্তু সম্পর্ক করার ক্ষেত্রে আপনার তো দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। দেখেন ডিগনিটি, বাংলাদেশের মানুষ ভারতের কাছ থেকে কিছু চায় না, বাংলাদেশের মানুষ শুধু চায় ডিগনিটি। আপনি ডিগনিটি এনশিওর করেন, এনশিওর করার পরে, ডিগনিটি এনশিওর করার পরে আপনি বুঝবেন আপনি নিজেই ক্ষতিপূরণ দিতে রাজি হবেন। 54 বছরে শুধু পানির কারণে আমাদের উত্তরাঞ্চলকে আপনারা যেভাবে ইকোলজিক্যালি ড্যামেজ করছেন, এটা মানবতা বিরোধী অপরাধ। বাংলা সুজলা সফলা স্বেচ্ছাসেবলা বাংলা আজকে খড়খড়া বাংলা হয়ে গেছে কেন? আপনার পানি শাসনের কারণে। ফলে এটা একটা মানবতা বিরোধী অপরাধ। ভারতের গণতন্ত্রকামী যারা জনগণের সাথে আমাদের কোনো শত্রু না। আমরা কমন সাউথ এশিয়ান আইডেন্টিটিতে বিশ্বাসী। আমরা যখন ইউরোপ আমেরিকায় যাই আমরা অবশ্যই একটা ইন্ডিয়ান লোকের সাথে আগে কথা বলি, মরক্কান রূপ ফালায় রেখে, হ্যাঁ, তো বা একটা পাকিস্তানি লোকের সাথে বসে চা খাই। সো আমাদের একটা কমন আইডেন্টিটি আছে, আমরা কমন ভারতবর্ষের সন্তান। ফলে সেই জায়গার থেকে এই এনিমিটি, এই শত্রুতার মনোভাব, হ্যাঁ, সবার আগে ভারতকে বাদ দিতে হবে। সার্ক অ্যাক্টিভেট হইতে পারে না কেন এটা সবাই জানি, সেই বাধা দূর করতে হবে ভারতকে, করে ডেফিনেটলি ওয়ার্কিং রিলেশনের দিকে বাংলাদেশের সাথে আগাইতে হবে। ধন্যবাদ আপনাকে। আজকে জামাত সম্পাদকদের সাথে একটি বৈঠক করেছে এবং তারা গণমাধ্যমের কাছে সহযোগিতা চেয়েছে। বিরোধী দল কি গণমাধ্যমের সহযোগিতা পাচ্ছে না? আবার নতুন করে সহযোগিতা চাওয়া এবং আগামী দিনে তারা আন্দোলনে নামবে, লং মার্চ কর্মসূচি পালন করবে আগামী মাস থেকে, সে ব্যাপারেও সহযোগিতা চেয়েছে। মানে এই সহযোগিতা চাওয়ার কারণটা? আমি ওইটা জবাবে আগে আপনার একটা বিষয়ে আনতে চাই। সেটা আপনি বলছিলেন যে মক্কা প্যাক্টে বাংলাদেশ যাচ্ছে কিনা, ওটার সঙ্গে রেলিভেন্ট আমি বলে ওইটাতে যাচ্ছি। তো এটা আমি মনে করি যে সরকারের সবচেয়ে সফল মিনিস্ট্রি হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এই সরকারের গত 6 মাসে সবচেয়ে বড় সাফল্য আসছে ফরেন মিনিস্ট্রি থেকে। কারণ বাংলাদেশের মানুষ একটা আত্মমর্যাদার ফরেন পলিসি দেখতেছে, এবং এর মধ্যেই যে ইন্ডিয়া যাওয়া আসার বিষয় নিয়ে যে বিতর্ক, আসলে তো বাংলাদেশ কোনো কমিটমেন্ট করেনি যে আমি যাবই, ইন্ডিয়া যাবে। এটা একটা আলোচনার পর্যায়ে ছিল এবং ইন্ডিয়া অতি উৎসাহের সাথে এটা প্রচার করছে। তো এর মধ্যে যে আপনার পাকিস্তান, টার্কি এবং আপনার সৌদি আরবের যে ত্রিপক্ষীয় যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে বাংলাদেশ যাবে কিনা এ নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমি একটু আগেও দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নিজে বলছেন যে আমরা এ বিষয়ে চিন্তা করছি। এইটা যদি বাংলাদেশ করতে পারে, বাংলাদেশের এখানে অনেক ধরনের স্বার্থ আছে। এটা শুধু প্রতিরক্ষা সহযোগিতা না, আপনার সৌদি রিসোর্স, টার্কির আপনার মিলিটারি, আপনার যে প্রযুক্তিগত সক্ষমতা, আর পাকিস্তানের এক্সপেরিয়েন্স এবং বিশাল মিলিটারি, এর সাথে যদি আমাদের শ্রমের বাজার সৌদি আরব, এখানে মিলিটারি আপনার এই ইনভলভমেন্টের সাথে তো ইকোনমির সম্পর্ক আছে। আমি তখনই সামরিক খাতে ব্যয় করতে পারি যখন আমার অর্থনৈতিক সক্ষমতা থাকে। তো আমাদের অর্থনৈতিক সক্ষমতার একটা বড়, আমাদের মেইন যে ফরেন কারেন্সি তো আসে হচ্ছে আপনার প্রবাসীদের কাছ থেকে, এবং সেটার 1 নম্বর সোর্স হচ্ছে সৌদি আরব। ফলে সৌদি আরবের সাথে যদি আমাদের সহযোগিতার ক্ষেত্রটা বাড়তে থাকে তাহলে সেটা আমাদের বহুমুখী অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে। এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা সুযোগ হিসাবে
আসতে পারে এবং বাংলাদেশ যথার্থই একটা মানে অবস্থান নিতে পারছে। এখানে ইন্ডিয়ার ভয়ের কারণ থাকতে পারে বা তাদের নানান রকম কারণ ইন্ডিয়া তো এখনও হাসিনাকে যেভাবে চাইছে এইভাবেই বাংলাদেশকে দেখতে চায়, সেই বাংলাদেশ তো এখন আর হবে না। বাংলাদেশ তো তার স্বাধীন নীতিতে চলবে, যেখানেই তার স্বার্থ, যেটা আমাদের ফরেন মিনিস্টার বারবার বলছেন যে আমরা আমাদের স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করব। সেই দিক দিয়ে মক্কা চুক্তির বিষয়ে আমাদের আরও পজিটিভলি চিন্তা করা উচিত এবং এটা একটা বহুমাত্রিক মেরুকরণ ঘটাবে। এবার আসেন, আপনি বলছিলেন জামাত ইসলামীর এটা একটা ভালো ইনিশিয়েটিভ যে সম্পাদকদের সাথে বসছে বিরোধী দলীয় নেতা, এবং প্রধানমন্ত্রীও বোধহয় একবার উনি সরকার গঠনের আগেই সম্ভবত সিনিয়র সাংবাদিক বা সম্পাদকদের সঙ্গে বসেছিলেন। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা উভয়েরই সম্পাদকদের সাথে মাঝে মাঝে বসা দরকার। তাহলে যেটা হয় যে আপনার আসলে দেশের পরিস্থিতিটা কি, এর একটা দলীয় বৃত্তের বাইরেও বা স্টেট মেশিনারির বাইরেও তারা চিত্রটা জানতে পারে। আমি জামাতের এই উদ্যোগটাকে একটা পজিটিভ দিক হিসাবে দেখি। আরেকটা বলছেন যে তারা মিডিয়া কাভারেজ পাচ্ছে না বলে অভিযোগ করছে। এইটা এখন তো বিরোধী দল হিসাবে আমি মনে করি ভালোই পাচ্ছে, কিন্তু এটা সত্য যে বাংলাদেশে মিডিয়া কাভারেজ জামাতের রাজনৈতিক শক্তির তুলনায় অতীতে পায়নি এবং জামাত মিডিয়ার সবচেয়ে আক্রমণের লক্ষ্যবস্তু ছিল। তো এখন যেহেতু বিরোধী দল, সেই দিক দিয়ে আমার মনে হয় আমার অবজারভেশন যে খারাপ না, বিরোধী দল হিসাবে যতটুকু যা পাওয়ার সেটা একেবারে পাচ্ছে না, এটা বলা যাবে না। মিডিয়া কাভারেজ সেটা আমি আসলে দেখি নাই যে তারা এরকম অভিযোগ করছে কিনা। আর বললেন আপনি লং মার্চের কথা, লং মার্চ এইটা আমার মনে হয় যে বিরোধী দলের যে রুটিন অ্যাক্টিভিটিস, আসলে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয়েরই প্রধান দায়িত্ব হবে পার্লামেন্টকে ফাংশনাল করা। পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টের কমিটিগুলোকে দ্রুত গঠন করে দেওয়া উচিত, যাতে পার্লামেন্টারি সিস্টেমটা আরও ভালোভাবে ফাংশন করে। আর রাজপথে যেটা, এটা হওয়া উচিত জনমত গঠন। বিরোধী দল তাদের পক্ষে বক্তব্য জনমত গঠন করার জন্য জনগণের কাছে যাবে, ভালো, তারা যা বলুক, সেটা লং মার্চ হতে পারে। কিন্তু ওই ধ্বংসাত্মক যে রাজনীতি আমরা হাসিনার আমলে দেখেছি বিগত সম্পাদকরা আজকে সে আহ্বান জানাইছে যে বিরোধী দল হিসেবে যাতে জামাত বা তাদের যে 11 দলীয় ঐক্য আছে তারা যেন রাজপথে ধ্বংসাত্মক কোনো কর্মসূচি না নেয়। এটা বিরোধী দল পার্লামেন্টে বহুবার বলছে, এমনি তো জনসভাতেও বলছে যে তারা পুরানা ধারার রাজনীতিতে ফিরতে চায় না, এটা তারা বলছে। কিন্তু সেটার উপর তারা কতটা রাখতে পারে সেটা দেখার বিষয়। তবে আমরা আশা করব যে যেহেতু ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয়ই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে তৈরি হয়েছে, উভয়ের কাছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আছে। বিরোধী দলও যদি ভুল পথে পরিচালিত হয় তারাও জনসমর্থন হারাবে। শুধু ক্ষমতাসীন দলে যে জনসমর্থন হারাবে তা তো না, জনসমর্থনের প্রশ্ন তো উভয়ের কাছে। এবং মানুষের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিকে তারা কিন্তু বোঝার যে সক্ষমতা বা দেশের যে কোন ট্র্যাকে তাদের জন্য জনস্বার্থ কোন জিনিসটা, এইটা কিন্তু আগের চিন্তাধারার সাথে এখন বহু গুণ বদলে গেছে। আর আমরা যেটা আগে ভাবতাম যে ইয়াং জেনারেশন রাজনীতি বিমুখ হয়েছে, তা তো হয়নি, সেটা তো এই অভ্যুত্থানে প্রমাণ করলো। ফলে সাধারণ মানুষের কিন্তু বিরোধী দলের দিকেও নজর আছে, তাই না? তো সেই দিক দিয়ে আমি মনে করি যে এটা তারা একটা কর্মসূচি পালন করতেই পারে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রেজাউল করিম রনি, তারেক রহমান শপথ নেয়ার পরে, সরকার গঠন করার পরপরই আমরা দেখলাম যে মালয়েশিয়া এবং চীন সফর করলেন এবং তার সফরের ভিতর দিয়ে মালয়েশিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এবং সম্মান দেখিয়েছে, মর্যাদা দেখিয়েছে, তার ভিত্তিতেই কিন্তু আমাদের শ্রমের বাজার আবার উন্মুক্ত হলো মালয়েশিয়াতে। এই মালয়েশিয়ার শ্রমের বাজার নিয়ে দেখি যে ইতিমধ্যে আপনার নানা বিতর্ক শুরু হয়েছে যে সেই পুরনো সিন্ডিকেটের হাতে আবার যাচ্ছে, আবার আরেকটা বিতর্ক তৈরি করার চেষ্টা কারা করছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর যেই অগ্রাধিকার কর্মসূচি, তার যে সহি নিয়ত, সেই নিয়তের পথে কে বা কারা অন্তরায় হিসেবে দাঁড়াচ্ছে। এটা খুবই আনফরচুনেট যে বাংলাদেশটা এটা সবসময় সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হয় এ ধরনের সিন্ডিকেটের হাতে।
এবং এই সিন্ডিকেটটা যাতে না হয় সেজন্য আমরা আপনাদেরকেও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এবং সরকারের যদি খুব ঘনিষ্ঠ কেউ থাকে, ধরেন তারেক রহমানের খুব ঘনিষ্ঠ, সেও যদি এই সিন্ডিকেটের মধ্যে, সে না তার আত্মীয়, তার 4th হ্যান্ড, 5th হ্যান্ড, 6th হ্যান্ড, 10 হ্যান্ড দূরবর্তীভাবেও যদি এই সিন্ডিকেটের মধ্যে ঢুকে থাকে এবং জনগণকে বঞ্চিত করার চেষ্টা করে, এটা আমি মনে করি যে এখন গণমাধ্যম যেহেতু স্বাধীন, তাদের ইনভেস্টিগেট করা উচিত। আবার বিরোধী দল এখানে প্রকৃত সমস্যা কি, জনসেবা কীভাবে নিশ্চিত হবে, সেটা বাদ দিয়ে যদি আবার প্রোপাগান্ডাই শুরু করে, সেটাও হবে না। কারণ এখানে মালয়েশিয়া দীর্ঘদিন শ্রমবাজার বন্ধ থাকার কারণে কিন্তু অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আপনার এই ম্যান পাওয়ার বিজনেস করে এই কান্ট্রিগুলোর সাথে, তাদের কিন্তু অনেক দিন বন্ধ থাকার কারণে অনেক ভালোই আপনার লস পোহাইতে হয়েছে। কিন্তু আবার পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয় লোক পাঠাইতে বাংলাদেশ থেকে হয় মালয়েশিয়াতে, এটা তো হইতে পারে না। আপনি যেখানে ভারত থেকে, নেপাল থেকে এবং শ্রীলঙ্কা থেকে যাচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের চেয়ে আপনার 1/4 টাকায়, সেখানে এই টাকাটা কোন সিন্ডিকেট কিভাবে নিয়ে নেয় সেটা বন্ধ করার জন্য লেনদেনের প্রক্রিয়াটা ঠিক করতে হবে। ভিসা কেনা বেচা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এটা প্রায় নিয়মের মতো, এই অনিয়মটা প্রায় নিয়মের মতো বাংলাদেশে চর্চা করা হয়। মানুষ জমি বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে, সর্বশান্ত হয়ে এই বিদেশ যাওয়ার চেষ্টা করে এবং তারপরে দালালের খপ্পরে পড়ে, হ্যাঁ, অনেকের পরিবার সহ ধ্বংস হয়ে যায়, অনেক ব্যক্তি আত্মহত্যা করে। ফলে যারা এইখানে দুর্নীতি করার চেষ্টা করবে, আমি প্রথমে আমি একটা দাবি জানাচ্ছি কয়েকদিন যাবত, যে এখানে সিন্ডিকেশন তৈরি করা, জনগণের পকেট শুষে নেওয়ার প্রক্রিয়া যারা ডেভেলপ করবে, তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমি সর্বোচ্চ শাস্তি, এটা মানবতা বিরোধী অপরাধ, এটা মৃত্যুদণ্ডের শাস্তির আমি দাবি জানাচ্ছি। যারা জনগণের পকেট কাটার এ ধরনের প্রক্রিয়া নিবে, হ্যাঁ, এবং এখানে যে সমস্ত বিতর্কিত ব্যক্তির নাম উঠছে, যে বিগত আমলের যারা ক্রিমিনাল, যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, মালয়েশিয়া সরকার যাদের গ্রেফতার করেছিল, আবার তাদেরকে অ্যাক্টিভেট করে এখানে সিন্ডিকেশন তৈরি করার যে প্রচেষ্টা দেখা যাচ্ছে, সেটা আশা করি সরকার দ্রুত উদ্যোগ নেবে এবং সরকারের যারা এখানে দায়িত্বে আছেন তারা স্বচ্ছতার সহিত কাজটা পালন করে নিজেরা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। না হলে এখানে আপনারা জনগণের এইটা আমরা দেখতে চাই যে যেহেতু প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছে কর্মসংস্থান তৈরি করা, রেমিটেন্স প্রবাহ ঠিক করা, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার বিএনপির। ফলে এই অঙ্গীকার পূরণ করতে গিয়ে, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষের যেহেতু বিদেশে যাওয়া একটা বড় আগ্রহের জায়গা, এখানে আমরা দেখতে চাই একটা ঐতিহাসিক পরিবর্তন এখানে সূচনা হবে, মানুষের পকেট কাটা হবে না এবং ন্যায্য মূল্যে। আমার ধারণা এখানে যদি ভিসা কেনা বেচার এই অসাধু প্রক্রিয়াটা বন্ধ করা যায়, তাহলে জনগণকে আপনার এটা এত বড় মাইলেজ আপনার দেওয়া হবে এবং কর্মসংস্থানের একটা অনেক বড় বুস্ট আপ হবে। এবং মালয়েশিয়া যেহেতু আন্তরিক, তো এই জন্য এখানে এখানে বেশিরভাগই প্রোপাগান্ডা, আমরা প্রমাণিত কোনো তথ্য পাচ্ছি না, কিন্তু আমরা আগাম সতর্কতা আকারে বলছি এখানে কোনো সিন্ডিকেশন আমরা অ্যালাউ করব না। জনগণ এটা তো ধরেন লুকানোর কিছু নাই, প্রোপাগান্ডা আগেই এটা যে চিলে কান নিয়ে গেছে বলার কিছু নাই। আমরা দেখব যখন এই কোম্পানিগুলো ফাংশন করবে, জনগণ কী পরিমাণ, আপনারা মিডিয়া আছেন, আপনারা তো জনগণ কত টাকা দিয়ে যাচ্ছে, টাকাটা কে নিচ্ছে, টাকাটা কোথায় যাচ্ছে, ঠিকমতো সে যেতে পারছে কিনা, যাওয়ার পরে তার রিসিপ্ট ঠিক হচ্ছে কিনা, ওইখানে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিকমতো হচ্ছে কিনা, এখন তো ভেরি মাচ সব ওপেন, সব পুরো প্রক্রিয়াটা ওপেন করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এবং লেনদেনটা এমনভাবে হইতে হবে যাতে এখানে কোনো দালালরা, মধ্যস্বত্বভোগীরা যাতে জনগণকে শোষণ করতে না পারে, এই উদ্যোগটা সরকারকে নিতে হবে। শুধু কর্মসংস্থান তৈরি করা, বিদেশে লোক পাঠানোর প্রতিবন্ধকতা এগুলো দূর করলেই হবে না, জনগণকে সেভ করতে হবে। এখানে জনগণকে সেভ করার প্রক্রিয়ার ক্ষেত্রে দুর্বলতা আছে, এটা আমি মনে করি সরকারকে এটা আহ্বান জানাই। আপনি খুব সুন্দর করে প্রশ্ন তুলেছেন। এবং সরকারের যারা ঘনিষ্ঠ, হ্যাঁ, এবং ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে যারা এখানে নিজেদেরকে লাভবান করার চেষ্টা করবে, গরিব মানুষের হক নষ্ট করে, তাদের ব্যাপারেও আমি মনে করি গণমাধ্যম সোচ্চার থাকা, সজাগ থাকা, হ্যাঁ, এবং তাদের প্রতিটি স্টেপ একটা ওয়াচডগের মধ্যে রাখা গণমাধ্যমের দায়িত্ব, যেহেতু আলাপ উঠছে। এবং আমরা আশা করব কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আপনার আন্তরিক প্রচেষ্টাকে নিজের স্বার্থে ব্যবহার করে নিজের রাজনৈতিক কেরিয়ার এবং জনগণের ঘৃণা এবং
পানিশড হওয়ার পথে পা বাড়াবে না, এই ভুল কেউ করবে না। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আলফা জানাম, এই প্রক্রিয়াটি কি এখনো এটা প্রোপাগান্ডা পর্যায়ে আছে নাকি এটা বাস্তবতা আছে, যদি সংক্ষেপে বলেন, নাকি সরকার কি পদক্ষেপ নিতে পারে এখনই? না, আপনাকে সামগ্রিকভাবে বলি যে শুধুমাত্র মালয়েশিয়া না, বাংলাদেশ মানব পাচারের বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে আছে, এবং এইটা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর দিক থেকে কিন্তু বাংলাদেশকে সতর্ক করা হচ্ছে। বাংলাদেশ যদি এটা মানব পাচারের কতগুলো রেটিং আছে, এই রেটিংয়ে যদি নিচের দিকে নামে, কিন্তু বাংলাদেশে এক্সপোর্টের উপরও বড় ধরনের প্রভাব পড়বে। এবং বাংলাদেশে কতগুলো জিনিস হচ্ছে, বাংলাদেশ থেকে কম্বোডিয়া গিয়ে সেখানে নানান ধরনের স্ক্যামের সাথে জড়িত হয়েছে। ইউক্রেনে যা যুদ্ধ করতেছে, ইউক্রেনের রাশিয়ার যোগ দিয়ে, এগুলো ওয়েস্টার্ন কান্ট্রি খুবই উদ্বিগ্ন। এটা আমি আমাদের দেশে গণমাধ্যমে খুব জোরালোভাবে আসেনি। মানব পাচার, তারপরে এই যে এগুলো মালয়েশিয়া, এগুলো তো মালয়েশিয়ার বিষয়টা তো আমাদের অর্থনৈতিক ইস্যু, এর বাইরেও এই যে ইউরোপে যাচ্ছে, এগুলো খুব শক্ত হাতে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, এগুলো প্রথমত যে আপনার লোক যাওয়ার, আপনার রেভিনিউয়ের সাথে মানে আয়ের সাথে, যেমন রেমিটেন্সের উপর যেটা প্রভাব, এটা তো আছেই, এর বাইরেও এগুলোর সাথে বাইরের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু বাংলাদেশের ইমেজ জড়িত। ইয়েস, বড় ধরনের ইমেজ এবং অর্থনৈতিক জড়িত। এখানে দরকার হলো স্বচ্ছতা, Okay, আর কিছু না, স্বচ্ছতার সাথে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।